আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দক্ষিণ এশিয়ার অন্যতম ইউনিক আর ইন্টারেস্টিং একটা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো। ঠিক ধরেছেন, আমরা কথা বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই ক্যাম্পাসটা মানে সত্যি বলতে নিছক কোনো সাধারণ বিশ্ববিদ্যালয় নয়। এটা যেন প্রকৃতি, ইতিহাস আর শিক্ষার একটা অসাধারণ মেলবন্ধন। চলুন দেখি পাহাড় আর অরণ্য ঘেরা এই পরিবেশ থেকে কিভাবে বিশ্বমানের সব লিগের তৈরি হচ্ছে। ২৩১২ সংখ্যাটা শুনে হয়তো ভাবছেন এটা আবার কি। আসলে এটা হলো একর হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট আয়তন। একবার ভাবুন তো, এত বিশাল জায়গা এই ক্যাম্পাসটাকে শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় পরিণত করেছে। শহরের কোলাহল থেকে দূরে এটা যেন সম্পূর্ণ ভিন্ন এক প্রাকৃতিক সাম্রাজ্য। তো আমাদের প্রথম সেকশন ১০০ বিশাল পাহাড়ি ক্যাম্পাস। চলুন দেখি কিভাবে এখানে প্রকৃতি আর শিক্ষার অপূর্ব মিলন ঘটেছে। বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে হাটহাজারী উপজেলায় অবস্থিত এই বিশাল ক্যাম্পাস। চারদিকে ক্রান্তীয় আধা চিরহরিৎ বন মানে ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ইকোসিস্টেম। এখানকার গভীর অরণ্যে রয়েছে নানা ধরনের বন্যপ্রাণী। ক্যাম্পাসের ভেতরে হাঁটলেই এক অদ্ভুত প্রশান্তি কাজ করে জানেন। এই সতেজতা স্টুডেন্টদের একাডেমিক লাইফে দারুণ ফোকাস এনে দেয়। এখানে বইয়ের পাতার বাইরে প্রকৃতি নিজেই যেন সবচেয়ে বড় শিক্ষক। এবার আসি দ্বিতীয় ভাগে, পরিবেশের অভিভাবক। কিভাবে তারা এসডিজি ১৫-এর অঙ্গীকার পূরণ করছে সেটাই এবার জানব। দেখুন, এ তো বিশাল প্রাকৃতিক সৌন্দর্য, তো শুধু উপভোগ করার জন্য নয়, তাই না? এটা সংরক্ষণের একটা বড় দায়িত্বও আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এই জায়গায় নিজেদের পরিবেশের দারুণ এক অভিভাবক হিসেবে প্রমাণ করেছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা মানে এসডিজি ১৫ স্থলজ জীবনের প্রতি তাদের কমিটমেন্ট সত্যি প্রশংসনীয়। ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, সংক্ষেপে যাকে IFES বলা হয়, তাদের উদ্যোগে এই ক্যাম্পাস এখন জীব বৈচিত্র্য সংরক্ষণের এক জীবন্ত গবেষণাগার। আর তাদের এই কাজের একটা বড় প্রমাণ হল এই ৬০০ একর জায়গা। IFES-এর চেষ্টায় ক্যাম্পাসের ৬০০ একরেরও বেশি অবক্ষয়িত পাহাড় আর উপত্যকাকে আবার প্রাণবন্ত আবাসস্থলে রূপান্তর করা হয়েছে। মানে যেখানে একসময় বনভূমি নষ্ট হয়ে গিয়েছিল, সেখানে এখন নানা প্রজাতির পাখি, উভচর আর সরীসৃপ প্রাণী নির্ভয়ে ঘুরে বেড়ায়। ইকোসিস্টেম পুনরুদ্ধারের এর চেয়ে দারুণ উদাহরণ আর কি হতে পারে। মজার ব্যাপার হল, এই পুনরুদ্ধারের কাজে খোদ শিক্ষার্থীরাই সরাসরি অংশ নিচ্ছে। ফরেস্ট্রি বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট লেভেলের প্রত্যেক শিক্ষার্থীকে তাদের কোর্স চলাকালীন অন্তত ২০টি গাছ লাগাতে হয়। আর শুধু লাগালেই হবে না, সেগুলোর যত্নও নিতে হয়। এটা কিন্তু শুধু বইয়ের পড়া নয়, বরং প্রকৃতির সাথে একদম হাতে কলমে একটা আত্মিক সম্পর্ক গড়ে তোলার অনবদ্য সুযোগ। এর ইম্প্যাক্টটা যদি দেখেন, সত্যিই অবাক হবেন। এখানে রয়েছে বনজ প্রজাতির জন্য বাংলাদেশের একমাত্র সিড ব্যাংক। শিভিত, বাঁশপাতা বা বৈলামের মতো যেসব গাছ আজ বিলুপ্তির পথে, সেগুলো এখানে খুব যত্ন করে সংরক্ষণ করা হচ্ছে। শুধু তাই নয়, দেশীয় প্রজাতির প্রায় ৬৩টি উদ্ভিদ প্রজাতি এখানে টিকিয়ে রাখা হয়েছে। আর কার্বন শোষণের জন্য তাদের উদ্ভাবনী মিয়াওয়াকি ফরেস্ট প্রমাণ করে যে বৈশ্বিক পরিবেশ রক্ষার লড়াইয়ে এই ক্যাম্পাস সত্যিই এক বড় যোদ্ধা। আমাদের তৃতীয় পয়েন্ট, আইকনিক শাটল ট্রেন। এটা কিন্তু ক্যাম্পাসের আসল হৃৎপিণ্ড। প্রকৃতির স্নিগ্ধতা থেকে এবার চলুন একটু যান্ত্রিক কিন্তু দারুণ একটা ছন্দের দিকে যাই। প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার শিক্ষার্থী এই বিখ্যাত আইকনিক শাটল ট্রেনে করে শহর থেকে ক্যাম্পাসে যাতায়াত করে। ভাবা যায়, ১৯৮০ সালে শুরু হওয়া এই ট্রেন সার্ভিসটি কিন্তু খুব রেয়ার। পৃথিবীর খুব কম বিশ্ববিদ্যালয়েরই নিজস্ব এমন পরিবহন ব্যবস্থা আছে। ২২ কিলোমিটারের এই ধীর গতির পথ চলা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের একদম অবিচ্ছেদ্য একটা অংশ। শাটল ট্রেনের ভেতরের আবেগটা আসলে বলে বোঝানো কঠিন। প্রাক্তন এক শিক্ষার্থী নূর আলম সিদ্দিকী যেমনটা বলেছিলেন, অনেক স্মৃতি বিজড়িত এই শাটল ট্রেন, অনেক শিক্ষণীয় ঘটনা সাক্ষী, অনেক হাসি, তারুণ্যের উচ্ছ্বাস, আড্ডা। একদম তাই, ট্রেনের প্রতিটি বগি যেন এক একটা আড্ডার আসর। কেউ গান গাইছে, কেউ গভীর দার্শনিক আলোচনায় মেতেছে, আবার কেউ জানালা দিয়ে বাইরে তাকিয়ে জীবনের বৈচিত্র্য খুঁজছে। এটা শুধু কয়েকটা লোহার বগি নয়, একটা জীবন্ত স্মৃতি। তবে সম্প্রতি এই ট্রেনগুলো নিয়ে বেশ দারুণ একটা আলোচনা তৈরি হয়েছে।
একদিকে জার্মান গ্রাফিটি শিল্পী লুকাস জিলিঙ্গার আর তার স্ত্রীর তুলির আচরে ট্রেনের বগিগুলো রঙিন শিল্পকর্মে পরিণত হয়েছে, যা অনেকে খুব এনজয় করেছেন। কিন্তু অন্যদিকে চারুকলা ইনস্টিটিউটের প্রাক্তন আর বর্তমান শিল্পীদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তাদের মতে এই স্পেসে কাজ করার অধিকার আসলে স্থানীয় শিল্পীদের, আর এই বিদেশি গ্রাফিটি আমাদের নিজস্ব সংস্কৃতিকে কতটা ধারণ করে সেটা নিয়ে একটা বিতর্ক আছে। মানে শিল্প আর অধিকারের বেশ চমৎকার একটা ডিবেট, তাই না? 4 নম্বর সেকশনে চলে এলাম, আবাসিক হলের জীবন। এটা হলো ক্যাম্পাসের নিজস্ব কমিউনিটি। সেনের চলন্ত জীবন থেকে এবার আমরা হলের স্থির কিন্তু কোলাহলপূর্ণ জীবনে উকি দেব। এত বিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিজস্ব কমিউনিটি গড়ে ওঠে এই হলগুলোকে ঘিরে। ক্যাম্পাসে মোট 14টি আবাসিক হল রয়েছে, যার মধ্যে 9টি ছাত্রদের আর 5টি ছাত্রীদের জন্য। চারিদিকে গভীর জঙ্গল, আর তার মাঝে এই হলগুলো যেন এক একটা ছোট গ্রাম। এখানেই শিক্ষার্থীরা একসাথে থাকে, শেখে আর বড় হয়। এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, হলগুলোর নামকরণ। ব্রিটিশ বিরোধী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার কিংবা মধ্যযুগের বিখ্যাত কবি আলাওলের মতো গুণীজনদের নামে যখন হলের নাম রাখা হয়, তখন শিক্ষার্থীরা প্রতিদিন নিজেদের অজান্তেই এক বিশাল ইতিহাসের অংশ হয়ে যায়। এই নামগুলো তাদের চারপাশে সাহস, সাহিত্য আর নেতৃত্বের একটা দারুণ ঐতিহ্য তৈরি করে রাখে। আমাদের পঞ্চম এবং শেষ সেকশন, স্বনামধন্য ব্যক্তিবর্গ। চলুন তাদের নেতৃত্ব আর অর্জনগুলো এক নজরে দেখে নিই। এতক্ষণ যে পরিবেশ আর ইতিহাসের কথা বললাম, তার ফলাফলটা কিন্তু সত্যিই অসাধারণ। এখান থেকে উঠে এসেছেন বিশ্বমানের সব নেতারা। যেমন ধরুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস, যিনি পরবর্তীতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও ঢাকা উত্তরের প্রথম মেয়র আনিসুল হক, প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ফজলে কবিরের মতো ব্যক্তিত্ব এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত। অর্থনীতি, বিচার ব্যবস্থা ও নাগরিক সেবায় তাদের অবদান সত্যি ভোলা যায় না। শুধু লিডারশিপ নয়, শিল্প আর গবেষণাতেও এই বিশ্ববিদ্যালয়ের লিস্টটা বেশ লম্বা। 21শে পদক বিজয়ী বিখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশির, বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য শিরিন আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান এবং গবেষক ও কবি হাফিজ রশিদ খানের মতো গুণীজনেরা এই ক্যাম্পাসেরই অংশ। বোঝাই যাচ্ছে একাডেমিক র্যাঙ্কিংয়ের পাশাপাশি সৃজনশীলতাতেও তারা কতটা এগিয়ে। দেখতে দেখতে আমরা আজকের এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। একবার ভাবুন তো, একটা জায়গার ভৌগোলিক পরিবেশ, সেই বিস্তীর্ণ সবুজ অরণ্য, প্রতিদিনের যাত্রায় সুর তোলা শাটল ট্রেন আর ইতিহাস বিজড়িত হলগুলো কিভাবে মানুষের চিন্তা শক্তিকে এতটা প্রভাবিত করে, কিভাবে এই স্থানটি বিশ্ব নেতা আর সৃজনশীল মনের জন্ম দিচ্ছে। বিষয়টা আসলেই ভাবার মতো, তাই না? স্থান এবং মানুষের চিন্তার এই গভীর সম্পর্ক নিয়ে ভাবতে ভাবতে আজকের মতো এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।